বলা হয়ে থাকে যে বাংলাদেশ কৃষকের দেশ। এতে ধান, গম, ভুট্টো যাই ছড়িয়ে রাখেন না কেন তা থেকেই সোনা ফলে। অথচ ইউনূসের মতো এক অবৈধ ক্ষমতা দখলকারীর কবলে পড়ে এখন প্রতি বছর বাংলাদেশকে কেবলমাত্র আমেরিকা থেকে আমদানি করতে হবে ৪২,০০০ কোটি টাকার খাদ্যপণ্য। এর সঙ্গে যদি চাল, ডাল, পেঁয়াজ, কাঁচামরিচ যোগ করেন তাহলে বাংলাদেশ হবে সারা বিশ্বের সবচেয়ে বড় বাজার, যেখানে বেনিয়ারা শুধু পণ্য বিক্রি করতে আসবে আর যার এজেন্ট থাকবেন ডক্টর ইউনূস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা। দীর্ঘ 18 মাসের এক অরাজক এবং বৈধতাহীন শাসনকাল শেষে যখন এই সরকার বিদায়ের পথে, ঠিক তখনই তারা এমন কিছু আত্মঘাতী সিদ্ধান্ত বাংলাদেশের উপর চাপিয়ে দিয়ে যাচ্ছে যার ভার এই বাংলাদেশকে বা এই জাতিকে বইতে হবে আগামী বহু দশক ধরে। একটি দেশের মেরুদণ্ড যদি কৃষি হয় তবে সেই মেরুদণ্ডটিকেই অত্যন্ত সুপরিকল্পিতভাবে ভেঙে ফেলার সকল কাজটি ইউনূস করে গেছেন। ভাবতে অবাক লাগে যে মাটির উর্বরতা নিয়ে আমরা গর্ব করি, যে দেশে কৃষকের ঘামে অর্থনীতি সচল থাকে, সেই দেশকে কেন মার্কিন মুলুক থেকে বছরে ৪২,০০০ কোটি টাকার কৃষি পণ্য কিনতে হবে বলুন তো? এই প্রশ্নটি কেবল অর্থনীতির নয়, এটি আমাদের জাতীয় অস্তিত্ব আর আত্মমর্যাদার প্রশ্ন। সম্প্রতি স্বাক্ষরিত এই বাণিজ্য চুক্তিতে সয়াবিন, তুলা, গম এবং সয়াজাত পণ্য আমদানির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা কার্যত বাংলাদেশের কৃষি ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার নামান্তর। আগামী ৫ বছর ধরে প্রতি বছর কমপক্ষে ৭ লাখ মেট্রিক টন গম এবং বিপুল পরিমাণে সয়াবিন আমদানির এই দাসখত কেন দিতে হলো? আমরা কি ভুলে গেছি যে অতীতে আমরা প্রয়োজন মতো অপেক্ষাকৃত সস্তা বাজার থেকে গম বা ভুট্টো কিনেছি? আমাদের সেই স্বাধীনতাটুকু কি আজ বিকিয়ে দেওয়া হলো? যখন আপনি কোনো পরাশক্তির কাছে একটি নির্দিষ্ট পরিমাণ পণ্য কেনার মুচলেকা দিয়ে দেন, তখন আর আপনার দরদামের কোনো ক্ষমতা থাকে না। আপনি তখন ক্রেতা নন, আপনি তখন জিম্মি। এটা আমরা ভুলে যাই। সবচেয়ে ভয়ের বিষয় কি জানেন? সবচেয়ে ভয়ের বিষয় হলো এই আমদানি নির্ভরতা তৈরি করা হচ্ছে বাণিজ্য ঘাটতি কমানোর দোহাই দিয়ে। অথচ এর আড়ালে লুকিয়ে আছে এক গভীর ভূরাজনৈতিক খেলা। যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং বিমান কেনার বিলাসিতা, ১৫ বছর ধরে চড়া দামে এলএনজি কেনার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা আমাদের সাধারণ মানুষের পকেটের টাকা পাচার করার নামান্তর। আমাদের রিজার্ভ যখন সংকটে তখন এই অপ্রয়োজনীয় ব্যয়ের বোঝা কেন? এর উত্তর মিলবে তথাকথিত জুলাই সনদে। ভালো করে যদি আপনি লক্ষ্য করেন তখন দেখবেন যে বর্তমান সংবিধানের যে জনবান্ধব নীতিগুলো আছে, বিশেষ করে সমাজতান্ত্রিক ধাঁচের যে সুরক্ষা কবচগুলো ছিল, এই জুলাই সনদে সেগুলো নেই। যেমন কৃষকের জন্য ভর্তুকি, নামমাত্র মূল্যে চিকিৎসা বা শিক্ষা, সেগুলোকে ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে এই সনদ। সংবিধান থেকে সমাজতন্ত্র বা ধর্মনিরপেক্ষতার মতো ভিত্তিগুলো মুছে ফেলার মানে হচ্ছে রাষ্ট্র আর নাগরিকের অন্ন, বস্ত্র বা চিকিৎসার দায়িত্ব নিতে বাধ্য নয়। রাষ্ট্র তখন হয়ে উঠবে কেবলই একটি কর্পোরেট ম্যানেজারের মতো, যার কাজ বিদেশি প্রভুদের সন্তুষ্ট রাখা। আমরা অনেকেই হয়তো খেয়াল করছি না যে বাংলাদেশকে ধীরে ধীরে একটি হাইতি মডেলে রূপান্তর করা হচ্ছে। হাইতির দিকে তাকালে দেখবেন সেটি এখন একটি এনজিও রিপাবলিক। সেখানে রাষ্ট্র বলে কিছু নেই, আছে হাজার হাজার এনজিও আর বিদেশি দাতা সংস্থা। বাংলাদেশের কৃষিকে ধ্বংস করে, শিল্পকে রুগ্ন করে দিয়ে এই দেশকে ঠিক সেই পথে ঠেলে দেওয়া হচ্ছে। যখন কৃষকের উৎপাদিত পণ্যের চেয়ে আমদানিকৃত মার্কিন গম বা সয়াবিন সস্তা বা সহজলভ্য হবে, তখন আমাদের প্রান্তিক চাষি চাষাবাদ ছেড়ে দেবে, গ্রামের মানুষ শহরে এসে সস্তা শ্রমিকের জীবন বেছে নেবে আর এনজিও ঋণের জালে আটকা পড়বে। অন্যদিকে শহরের শিক্ষিত একটি শ্রেণী এনজিওর চাকরিতে বুঁদ হয়ে থাকবে আর মনে মনে বিদেশে পাড়ি দেওয়ার স্বপ্ন বুনবে। এই প্রক্রিয়ায় মধ্যবিত্ত আর নিম্নবিত্তের ব্যবধান ঘুচে গিয়ে তৈরি হবে এক বিশাল দরিদ্র জনগোষ্ঠী, যারা আইএমএফ এর ঋণে কেনা মার্কিন রুটি খেয়ে বেঁচে থাকবে। আমেরিকা থেকে ভুট্টা বা সয়াবিন আমদানির এই বাধ্যবাধকতা আমাদের স্থানীয় বাজারকে কিভাবে ধসিয়ে দিতে পারে তা বোঝার জন্য খুব বড় অর্থনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই আপনার। যখনই বাজারে বিদেশি পণ্যের প্লাবন ঘটে তখন দেশি কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পায় না। ভারত বা অন্য উন্নয়নশীল দেশগুলোর দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে সেখানেও যখনই বাইরের দেশ থেকে সস্তায় কৃষিপণ্য আমদানির তোড়জোড় চলে, স্থানীয় যে সবজি মন্ডি আছে সেখানে কৃষকের মাথায় হাত পড়ে। সরকারিভাবে কোনো পণ্যের ন্যূনতম সহায়তা মূল্য বা
এমএসপি নির্ধারণ করা থাকলেও আমদানির চাপে খোলা বাজারে দাম তার চেয়ে অনেক নিচে নেমে যায়। আমাদের দেশেও ঠিক তাই ঘটতে যাচ্ছে। মার্কিন কৃষকদের ভর্তুকি দেওয়া সস্তা পণ্য যখন আমাদের বাজারে ঢুকবে, তখন আমাদের কৃষক উৎপাদন খরচের টাকাটাও তুলতে পারবে না। ফলে পরের বছর সে আর ফসল ফলাবে না। এভাবে একটি স্বয়ংসম্পূর্ণ জাতিকে পরনির্ভরশীল ভিক্ষুকে পরিণত করা হবে। আজ যারা 5ই অগাস্টের তথাকথিত পরিবর্তন নিয়ে উচ্ছ্বসিত, তাদের অনেকেই দীর্ঘশ্বাস ফেলছেন। কিন্তু আফসোস, গাড়িটি এখন ব্রেক ফেল করে পাহাড়ের ঢাল দিয়ে নিচে নামছে। এই পতনের গতি রোধ করার ক্ষমতা এখন আর সাধারণের হাতে নেই। সংবিধানের 7 খ অনুচ্ছেদ বাতিলের ষড়যন্ত্রের মাধ্যমে ভবিষ্যতে যে কোনো অসাংবিধানিক বা সামরিক ক্ষমতা দখলকেও বৈধতা দেওয়ার পথ পরিষ্কার করা হয়েছে। অর্থাৎ জনগণের ম্যান্ডেট বা সম্মতি ছাড়াই বিদেশি পরাশক্তির ইশারায় যখন তখন ক্ষমতা বদল হবে, আর প্রতিবারই ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে এমন সব দেশ বিরোধী চুক্তি হবে যারা ক্ষমতায় বসিয়েছে তাদের সাথে। বোয়িং বিমান, এলএনজি আর এই সমরাস্ত্র কেনার এই বিপুল অঙ্কের চুক্তির আড়ালে চাপা পড়ে যাচ্ছে কৃষকের কান্না। আমরা হারাচ্ছি আমাদের খাদ্যের সার্বভৌমত্ব। যে জাতি নিজে খাদ্য উৎপাদন করতে পারে না, সেই জাতির স্বাধীনতা কেবল কাগজে কলমে থাকে। ইউনূস সরকারের এই 18 মাসের শাসনামল আমাদের শিখিয়ে দিয়ে যাচ্ছে যে নিও লিবারালিজম বা নব্য উদারবাদের চটকতার বুলির আড়ালে মূলত দেশকে একটি বিশাল বাজারে পরিণত করা হয়েছে, যেখানে আমরা কেবলই ভোক্তা আর উৎপাদক বা বিক্রেতা হলো সুদূর আমেরিকা, ইউরোপ, অন্য যে কেউ, চায়না। অনাগত ভবিষ্যতে এই ঋণের বোঝা আর পরনির্ভরশীলতার গ্লানি আমাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে বেড়াতে হবে। কৃষি ধ্বংসের এই আয়োজন কেবল মাটির ক্ষতি নয়, এটি আপনার তো ক্ষতি, আপনার সন্তানের ক্ষতি, আপনার শেকড়টাকে কেটে ফেলার ক্ষতি। বুঝে দেখুন একবার, ভাববেন আশা করি এটা নিয়ে।